এটা হলো একটা অ্যাবান্ডেন্ট হসপিটাল যেটা চিটফান্ড কাণ্ডের সাথে যুক্ত, আর এটা হলো রয় বাড়ি যেখানে সবাই বলে আজও নাকি এর সুরঙ্গের ভেতরে গুপ্তধন লুকানো আছে। আমাদের চারিপাশে নানা পরিত্যক্ত বাড়ি আছে যেটা সময়ের সাথে ইতিহাস সহ মুছে যাচ্ছে, তাই আমি আমার টিমের লোকেশকে পাঠিয়েছি এমনই 5টা পুরনো রহস্যজনক আর ঐতিহাসিক কিছু নির্মাণে। আর লাস্টে থাকবে এক ভয়ানক অ্যাবান্ডেন্ট হসপিটাল যেখানে লোকেশের সাথে ঘটে এক ভয়ানক ঘটনা। ভেতরে ঢুকেই তো একটা গা ছমছম ব্যাপার তো আছেই, আর নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে। কিন্তু তার আগে লোকেশ চাকদার রয় বাড়িতে যায় সেখানকার লোকানো গুপ্তধনের সন্ধানে। চলে এসেছি আজকে আমি চাকদা রয় বাড়ির ঠিক সামনে। বাইরেটা দেখতেই পাচ্ছ তোমরা, পুরোটা কিন্তু ভেঙে গেছে আর চারিপাশটা গাছপালায় পুরো ভর্তি হয়ে গেছে। কিন্তু তার আগে তোমাদের বলে দিই যে এটা হচ্ছে প্রায় 300 বছর পুরনো এক রাজবাড়ি, তাও কিন্তু এখনো টিকে রয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে কিছু মানুষের মুখে শোনা যায় এখানে নাকি রাতের বেলায় ছাদ থেকে কিছু আওয়াজ আসে। এটা তো রাজবাড়ি নয়, এটা হলো জমিদারের গাঁতিদার বাড়ি। আচ্ছা হ্যাঁ, মানে জমিদারের পেয়দা, উনি খাজনা আদায় করতো। আচ্ছা ওই পেয়দার আবার আর একটা পেয়দা ছিল, তিনি গ্রামে গিয়ে হয়তো শনিবার মঙ্গলবারে গিয়ে বলতো অমুক দিনে ওই বাজারে খাজনা নীতি বসবে, তোমরা গিয়ে খাজনা দিই, বুঝলে। গাঁথিদার তার কি এখনো বংশ রয়েছে? গাঁতিদারের বংশ বলতে ছেলেগুলো সব মরে গিয়েছে। তো আমরা এখন ভেতর দিকে যাচ্ছি, আর ভেতরে ঢুকতে ঢুকতে একটি উঠোন দেখতে পেয়েছি। আর সেই উঠোনে কিন্তু গ্রামবাসীরা এখানে সুপারির শুকনো যে ছালগুলো রয়েছে সেইগুলো এবং কিছু কিছু জায়গায় ঘুটে শুকনো করতে দিয়েছেন, ঠিক আছে। আর এই উঠোনের চারিপাশে রয়েছে 4টে সিঁড়ি, প্রত্যেকটা ঘরে যাওয়ার জন্য কিন্তু এদিকে 4টে সিঁড়ি রয়েছে। তারই মধ্যে কিন্তু আমরা একটা সিঁড়িতে উঠে ভেতরে যাব এবং ভেতরটা কি রকম রয়েছে, রুমগুলো কি রকম রয়েছে সেগুলো তোমাদের দেখাবো। এই বড় বাড়িতে কি আছে না আছে তা আমি জানি ভালো মতো, কিন্তু ওরা কারোর সাথে দেখা দেয় না, বুঝলে। দেখা দেয় না মানে কিছু রয়েছে? 7টা জিং আছে। জিন? জিং 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 মানে? জিং বলতে একটা, তারাও একটা দেবতা। আচ্ছা মানে 7 দেবতা এখানে রয়েছেন? রয়েছে। ওনারা কারোর সঙ্গে দেখা দেয় না, যদিও বা দেখা দেয় তাহলে আমার রূপে দেখা দেবে। তুমি দেখতে পেলে মনে করবা যে ওই দাদা ওটা। একদম প্রথমে রুমেই চলে এলাম, আর উপরটা দেখতে পাচ্ছ সেই কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, একদম কাঠগুলো প্রায় নষ্ট হয়ে গেছে, উপরটা প্রায় নষ্ট হয়ে গেছে। এদিকে কিছু মানুষ তাল গাছের পাতাগুলো রেখেছেন যাতে কোনো কাজে লাগে। ভেতরে রুমটা তো একদম জরাজীর্ণ অবস্থায় রয়েছে, নিচটাও প্রায় খারাপ, আর উপরটাও অনেকটা কিন্তু ভেঙে গেছে। উপরটা দেখে তোমরা বুঝতে পারছো অনেকটাই ভেঙে গেছে। ছাদের অংশ এটা যে কোনো সময় পড়ে যেতে পারে, একদম খারাপ অবস্থায় রয়েছে। কিন্তু এটা আরেকটা জিনিস যেটা তোমাদের বলিনি, সেটা হচ্ছে কিন্তু এই বাড়ি সরাসরি যুক্ত কিন্তু বর্গী আক্রমণের সাথে। তখনকার দিনে বর্গীদের হাত থেকে বাঁচার জন্য এবং সম্পদ লুট বাঁচানোর জন্য তখনকার দিনে রায় বাড়িতেই কিন্তু গুপ্ত সুড়ঙ্গ করা হয়েছিল। সেই গুপ্ত সুড়ঙ্গগুলি এখনো কিন্তু এই রাজবাড়িতেই রয়েছে। এমনই একটা সুড়ঙ্গ আমরা সামনে পেয়েছি, যেটা কিন্তু তখনকার দিনে বর্গীদের হাত থেকে নিজেকে প্রাণে বাঁচানোর জন্য মানুষ সেই সুড়ঙ্গের ভিতরে ঢুকতেন এবং নিজের ধন সম্পদ যা রয়েছে সেই সুড়ঙ্গের কোনো একটা কক্ষে সেগুলো রাখতেন। এখানে আছে সব মনসা ফসা, বুঝলি। এখানে বহুত কিছু জিনিস আছে, ওই যে খুঁড়িয়েছে নেবো বলে কেউ পাইনি। কি? সোনা দানা গনা। আচ্ছা মানে এখানে যে গুপ্ত ধনগুলো লুকিয়ে রাখা আছে সেগুলো এখনো কেউ খুঁজে পায়নি? না, ওই মনসারা দেবে না তো। ওই তো আমি পুজো দিই। আচ্ছা মনসা দেবী, ওর ভেতরে অনেক রকম আছে, কালনাগিনী আছে, তারাই আর কি গুপ্ত ধনগুলো পাহারা দেয়। হ্যাঁ, ওদেরই জিনিস তো। এর আগে কি কোনোদিন কেউ গুপ্তধন খুঁজতে এসেছিল বা কিছু? না, খুঁজতে এসে ওই খুঁচিয়েছে না, পাইনি। ওরা যদি ইচ্ছা করে দেয় কারো তবেই পাবে। তো তেমনই একটা সুড়ঙ্গ আমরা পেয়েছি, একটু অন্ধকার রাস্তা। তো আমি ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বেলে নেব। তো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই সুড়ঙ্গ, এটা হচ্ছে সুড়ঙ্গ সেই যাওয়ার রাস্তা ছিল আগেকার দিনে। তো আমরা এখন ভেতর দিকে যাব, আর ভেতরটা বেশ অন্ধকার আর চারিপাশে কিন্তু পোকার ভর্তি রয়েছে। এই রাস্তাটাই ছিল সেই আগেকার দিনে সুড়ঙ্গ, যেটার মাধ্যমে কিন্তু বর্গীদের হাত থেকে বাঁচার জন্য মানুষ বহু দূর পর্যন্ত মাটির নিচে চলে যেতেন এবং অন্য স্থানে গিয়ে উঠতেন। এখন কিন্তু সেইগুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে কোনো বিপজ্জনক ঘটনা না ঘটতে পারে বা কোনো মানুষ যদি ভুল করে ঢুকে যায় এবং যদি সেটা ভেঙে পড়ে যায়, সেই সব কারণের জন্য কিন্তু সেই সুড়ঙ্গগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এটা তো সবে শুরু, কারণ আমরা এমন এমন জায়গায় যেতে চলেছি যার গল্প শুনে তোমরা পাগল হয়ে যাবে। জিনগুলো দেখেছি আমরা, তবে ওদের রূপে দেখিনি। আমাকে বলছে তোমার রূপে দেখ। আচ্ছা মানে মানুষ রূপে দেখা দেয়? হ্যাঁ, আমার রূপ নিয়ে দেখা দেয়। তা আপনি কোনদিন এই জিনগুলোকে দেখেছেন? না, আমি দেখিনি। গ্রামের কেউ রয়েছেন যিনি দেখেছেন? কে যেন 2-3 জন বলেছিল, আমার খেয়াল নেই, অনেকদিন আগেই বলেছিল। আচ্ছা মানে তারা দেখতে পেয়েছিল। হ্যাঁ। আর গুপ্তধন যেগুলো লুকিয়ে রাখা হয়েছিল সেই সময়, সেগুলো কিন্তু এখনো খুঁজে পাওয়া যায়নি। খুঁজে পায়নি, কিংবা ওই যে খুঁড়েছে তো আমার তো মনে হয় কেউ পায়নি। আচ্ছা মানে গুপ্তধন খোঁজার চেষ্টা কিন্তু চলেছে বা করা হয়েছিল? ওর ভেতর ঢুকে দেখো যা কত
জায়গা খুঁড়িয়েছে। আচ্ছা। ওই হয়তো তান্ত্রিক দিয়ে ডেকে হয়তো এত পয়সা দাও, তোমাদের বলে দিচ্ছি সেখান থেকে খুঁড়ে দেখো যাওয়া আছে, সেই তান্ত্রিক পয়সা নিয়ে পাঠিয়ে দিয়েছে, এসে আমরা খুঁজে পাইনি। তো এই সাইডে কিন্তু আরেকটি গুপ্ত সুড়ঙ্গ রয়েছে, এটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে, যাতে কারণ সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে সেই সুড়ঙ্গের মাধ্যমে। তবে এই সুড়ঙ্গগুলি বহু দূর, মাটির নিচে বহু দূর কিন্তু বিস্তৃত ছিল এবং মানুষ এই জায়গায় ঢুকে নানান জায়গায় কিন্তু বেরোতে পারতেন। এবং আমরা এখন যাব সামনের দিকে, অর্থাৎ যেদিকে দোতলায় যাওয়ার সিঁড়ি রয়েছে বা ছাদে যাওয়ার সিঁড়ি রয়েছে, এবং বাকি যে 4-5টা সেটা তোমাদের দেখাবো। এক দুজন দাদু বললেন যে রাত্রেবেলায় নাকি বা সন্ধ্যেবেলায় এখানে কি এক ধরনের আওয়াজ শুনতে পাওয়া যায়। আওয়াজ হয়, কিন্তু সেই আওয়াজ কোন জায়গায় হয় সে আমরা বুঝতে পারি। মানে এই রায়বাড়ির মধ্যে আওয়াজ হয় বিকেলবেলা বা সন্ধ্যে হলেই, কি রকম আওয়াজটা হয়? গুম 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 করে সব। কিন্তু মানে কোথা থেকে আওয়াজটা হয় সেটা ঠিক এখনো গ্রামের মানুষ খুঁজে পায়নি, ঠিক ধরা যাচ্ছে না। এটা কি প্রায় আওয়াজটা হয়ে থাকে? ওটা প্রায় না, ওটা ধরো ওই অমাবস্যা পূর্ণিমা আসলে। তা অমাবস্যা পূর্ণিমায় তো একটা ভূতের একটা ব্যাপার থাকে, তো এটা কি ভূতেরই কোনো একটা ব্যাপার? হ্যাঁ, ভূত আছে। তো দেখতেই পাচ্ছ এরকম সিঁড়ি করা রয়েছে আর একটা গা ছমছম ব্যাপার আছে, আর সামনেই রয়েছে এই রায়বাড়ির সেই ছাদ, যা আজ থেকে প্রায় 300 বছর আগে তৈরি হয়েছিল। আর তোমরা এখান থেকে উঠোনটা দেখতেই পাচ্ছ এই রকম কিন্তু অবস্থায় রয়েছে। এই যে ছাদের উপরে যে ঘরটি তোমরা দেখতে পাচ্ছ, এই ঘরটি একসময় ছিল লক্ষ্মী নারায়ণের মন্দির, যে মন্দিরে তখনকার দিনে ডেলি কিন্তু পুজো আরতি হতো, মানুষ আসতেন, জমজমাট হতো, বছরে 2টি দিন খুব বড় করে পুজো হতো। এটি হচ্ছে সেই মন্দির, সেই জায়গা। এখন বর্তমানে প্রেমিক প্রেমিকার স্পর্শ লেগে জায়গাটার অতীত কিন্তু অনেকটাই মুছে গেছে। এখনকার প্রেমিক প্রেমিকারা এখানে এসে তাদের নিজের নাম দেওয়ালের উপর খনন করে দিয়ে চলে গেছে, সেই ইতিহাস মুছে এখন তাদের নিজের ইতিহাস এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। রয়বাড়ির রহস্যের পরে লোকেশ যায় হুগলি ডিস্ট্রিক্টের জঙ্গলের মধ্যখানে দাঁড়িয়ে থাকা এক পরিত্যক্ত মন্দিরে। এই মন্দিরটির নাম হচ্ছে শিবাই চণ্ডী শিব টেম্পল, যেটি প্রায় ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। সামনের দিকটা যদিও কিছুটা ভালো রয়েছে, কিন্তু বাকি পুরো সাইড দিকটা বা পেছন দিকটা বলো পুরো কিন্তু ভেঙে পড়ার মতো। তো আমরা এখানে কাকুকে পেয়েছি। কাকু, আপনি এই গ্রামেই থাকেন? হ্যাঁ, আমি এই গ্রামে। আচ্ছা, এই যে মন্দিরটি আমরা দেখতে পাচ্ছি, তো এই মন্দিরটি সম্পর্কে যদি কিছু বলেন। মন্দিরটা বহু পুরনো, আমার দাদুর আমলের মন্দির। আচ্ছা, এই মন্দিরের ইতিহাস কি আছে? ইতিহাস বলতে শিব মন্দির নিয়ে এখানে একটা ঠাকমা ছিল, সেই ঠাকমার মন্দির এটা। মানে এখানে শিব ঠাকুরের মূর্তি ছিল। মূর্তিটা আমরা ওই গোবরারা পোস্ট অফিস বলে ওইখানটায় নিয়ে গিয়ে আমরা দুর্গা দালানে ওখানে মন্দির প্রতিষ্ঠা করে বসানো হয়। মানে আর এটা যে ভেঙে যায় কারণটা কি? মানে এমনি ভেঙে গেছে? হ্যাঁ, এমনি ভেঙে গেছে, জল পড়ে পড়ে ভেঙে গেছে, কেউ ভাঙেনি, এখানে কেউ হাত দেয় না আমাদের। কোনো অসুবিধা আছে ভেতরে ঢুকলে? অসুবিধা কিছু নেই, কিন্তু একটা মানুষ আতঙ্ক হয়ে থাকে যে কিছু থাকে যদি, সেই মানে জন্তু জানোয়ার কিছু, জন্তু জানোয়ারের ভয়, বাকি অন্য কিছু নেই যে কোনো অসুবিধা আছে ওর ভেতর ঢুকলে কোনো ভয় টয় খাবে সেসব কিছু নেই। শিবাই চণ্ডী শিব মন্দির ছাড়াও এখানে কিন্তু আরেকটি মন্দির রয়েছে। এই মন্দিরটিতেও কিন্তু টেরাকোটার কাজ কিন্তু রয়েছে। এখানে কিন্তু ছোট ছোট ক্ষুদ্র টেরাকোটার কাজ রয়েছে দেখতে পাচ্ছ। আর গ্রামের যে মানুষরা রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পারলাম এই মন্দিরের গায়েও নাকি অনেক টেরাকোটার কাজ ছিল। মহাদেবের মূর্তি, মা দুর্গার মূর্তি, আরো অনেক রামায়ণ মহাভারতের অনেক অংশ কিন্তু এখানে বর্ণনা করা ছিল টেরাকোটার মাধ্যমে, কিন্তু তা এখন খসে পড়েছে। তারপরে এই যে এই জায়গাটা, এগুলো কিন্তু টেরাকোটার কাজ ছিল, যা বর্তমানে আজকে কিন্তু খসে পড়ে তার নষ্ট হয়ে গিয়েছে। আর এখনো কিন্তু গ্রামের মানুষরা দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু এখনো বেলপাতা দিয়ে সিঁদুর দিয়ে কিন্তু এখনো পুজো করে রেগুলার। আর এই মন্দিরটি ভেতরে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু মা শীতলার প্রতিমা বা মূর্তি সেটা কিন্তু রাখা থাকতো। আর এখন যেহেতু সামনেই পুজো হয়েছে তো এটা ডেঙ্গে তো আমরা যেতে পারবো না, তো এর একটা পেছন দিকে একটা রাস্তা রয়েছে, মানে এটা হচ্ছে মেন পথ প্রবেশ করার। আর একটা মন্দির থেকে বাইরে হওয়ার আরেকটি পথ রয়েছে যেটা কিন্তু মন্দিরের সাইডে রয়েছে। তো আমরা সাইডে হয়ে ভেতরে ঢোকার চেষ্টা করব। তাহলে চলো। তো যেহেতু মন্দিরটা এখনো পুজো হয় তো সেই জন্য আমি খালি পায়েই কিন্তু মন্দিরের ভেতরে যাব। আর একটু জঙ্গল রয়েছে এই জায়গাটা, তো আমরা এই অবস্থায় মন্দিরের ভেতরে কিন্তু যাচ্ছি। মন্দিরের সাইডের যে অংশটা এটা কিন্তু উপরে পুরো গাছপালায় কিন্তু গাছগাছালি গজে উঠেছে মন্দিরের উপরে অংশটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এটাই হচ্ছে সেই মন্দিরের প্রবেশ পথ। আর এটাই কিন্তু আমরা ভেতরে ঢুকবো, যতটা সম্ভব আমরা ভেতরে ঢোকার চেষ্টা করব। যেহেতু এটা ভগ্নপ্রায় মন্দির, তার উপর এটা অনেক পুরনো, তো অনেক পুরনো ইতিহাস এই মন্দির বহন করে চলেছে। আর সেই মন্দিরে আমরা ঢুকবো আস্তে আস্তে, তো যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখো ভেতরে কিন্তু অনেক কিছুই থাকতে পারে, তো পুরো ভেতর পর্যন্ত আমি যাব না।
তো দেখতে পাচ্ছ আমি একদম মন্দিরের মাঝে রয়েছি, ঠিক আছে। মা শীতলার যে মূর্তি সেটা কিন্তু এখানেই রাখা থাকতো, আর এটা হচ্ছে মন্দিরের সেই কক্ষ যেখানে মা শীতলার পুজো হতো। আর এখানে কিন্তু আমাকে এখনই বেরোতে হবে এই মাত্র, কারণ এখানে একটি সাপের খোলস রয়েছে। বাপ ঠাকুর দাদা আমরা বলে যে এখানে ঝাঁপ হতো আর হতো, সেটাই জানি। আমরা জ্ঞান হয়ে পর্যন্ত দেখছি যে মন্দির এইরকমই হয়ে রয়েছে। একে ভেঙে তৈরি করে বলেছিল, ভাঙতে পারি। কারা বলেছিল? গ্রামের লোকেরা। এখানে বড় আরেকটা মন্দির তৈরি করার কথা হয়েছে, কিন্তু ভাঙতে পারিনি। যেটা আমি এখন দেখতে পেয়েছি এটা হচ্ছে মন্দিরের সামনের পথ, আর এখানে সাপের খোলস রয়েছে একটা ছোট, তো এখান থেকে বেরোনোই ভালো। তো এই মন্দিরে আসার আগে মানে আমাদের তো একটাই মন্দিরে আসার কথা ছিল, আমরা জানতাম না যে এখানে আরেকটি পৌর মন্দির রয়েছে। তো আমরা আসার সময় স্টেশনের কাছেই এই পদ্ম ফুল তুলেছিলাম। জানি না কেন একটা মন্দিরে আসার জন্য একটা জায়গায় আমি দুটো পদ্ম ফুল তুলেছিলাম, হয়তো এটাই হওয়ার ছিল, কারণ আমার হাতে এখন দুটো পদ্ম ফুল রয়েছে। আর একটা কিন্তু আমি এই মা শীতলা মন্দিরে দেবো, আরেকটা কিন্তু আমরা শিব ঠাকুরের যে মন্দির সেখানে আমরা দেবো। তো এই পদ্ম ফুলটা মাকে এখানে দিলাম, আর প্রার্থনা করব আমরা সুস্থভাবে এই ভিডিওটা করে এখান থেকে যেতে পারি। ঠাকুরকে ফুল দিয়ে লোকেশ চলে যায় বর্ধমান ডিস্ট্রিক্টের এমন এক জায়গায় যেটা নির্মাণ হচ্ছে সেই ব্রিটিশ টাইমে, আর এটার ভেতরেই গ্রামের নানা চাষিদের ওপর অত্যাচার করা হতো। তো আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা রয়েছে ইতিহাসের সাথে এবং অনেক নানা ভৌতিক ঘটনার সাথে সংযুক্ত। এটি ছিল নীলকুঠি, আর নীলকুঠি মানে তোমরা সকলেই জানো নীল চাষের সাথে যুক্ত। আর এটাই হচ্ছে নীলকুঠির সেই ফ্রন্ট গেট। নীলকর সাহেবরা চাষিদের অত্যাচার করে এবং শোষণ করে এই নীলকুঠিতেই রাখতেন, যেখানে চাষিদের নীল চাষ করতে বাধ্য করা হতো অন্য চাষের বদলে, এবং যে চাষিরা নীল চাষ করতেন না তাদেরকে প্রাণেও কিন্তু মেরে ফেলা হতো। লোকমতে সেই অত্যাচারিত চাষিদের আত্মারাই নাকি এখানে ঘুরে বেড়ায়, কিন্তু বাইরেটা দেখে মনে হচ্ছে মানুষ এখানে ঘুঁটে দিয়ে দিয়েছে। তো ভূতের ভয় আছে কিনা আমি আদৌ ঠিক জানি না। এই জায়গাটার বিশেষ যদি আমি বলি তো পূর্ব বর্ধমানের গোগ্রাম থেকে আসতে হবে মা মঙ্গলচণ্ডী 51 সতীপীঠ, সেটা তার ঠিক পাশে রয়েছে এই জায়গাটি। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ ফ্রন্ট গেট, পিলার গুলো দেখতে পাচ্ছ সেই পুরনো এখনো কিন্তু টিকে রয়েছে সেই ইতিহাস। আর এখন ঠিক আমরা ভেতরে রয়েছে, আর ভেতরটা কিছুটা এই রকম দেখতে পাচ্ছ, পুরো জরাজীর্ণ অবস্থায় রয়েছে, কিন্তু উপরটা সবকিছু খুলে ছেড়ে গেছে, পড়ছে আস্তে আস্তে। এখানেই নাকি সেই সব কৃষকদের বন্দি করে রাখা হতো, এবং যারা এই জায়গা ছেড়ে পালাতেন বা তাদের গ্রাম ছেড়ে বা ভিটে ছেড়ে যারা পালাতেন, জোর করে সেই ভিটের উপরেই কিন্তু নীল চাষ করা হতো। এবং যারা নীল চাষ করতে মানতেন না তাহলে সেই কৃষকদের ভিটে মাটি বা বাড়ি ঘর কিন্তু জ্বালিয়ে পুড়িয়েও দেওয়া হতো। এইসব নানান ভাবে কিন্তু নীলকর সাহেবরা চাষিদের উপর অত্যাচার করে। দেশের স্বাধীনতার পর যখন চাষিরা সেই সব জায়গায় চাষ করতে যেতেন, তাদের মাটি করার সময় নানান হাড়, নরকঙ্কাল সহ শঙ্কর মাছের শির দ্বারা তৈরি চাবুক কিন্তু অনেক জায়গায় পাওয়া গেছে। এখানে ভয় লাগে সবারই আসতে। ভয় লাগে না? আমি যখন প্রবেশ করলাম তখন আমার একটা গা ঝিমঝিম ব্যাপার একটা ছিল। ভয় লাগে। রাতের বেলা কি এখানে আসা যায়? রাতের বেলা খুব ভয় লাগে, আসা যাবে না, আসা যাবে। আর খুটখাট আওয়াজ দেবে। আওয়াজ দেয় মানে এই রাতের বেলা এখানে এসে আওয়াজ শোনা যায়? আওয়াজ শোনা। কি রকম আওয়াজ? টুকটাক কেউ ইট মারছে মনে হবে, কেউ ইয়ে করছে এরকম মনে হয়। ভেতরে ঘুরছিলাম, ভূতের সন্ধান তো এখনো সেইভাবে পাইনি, কিন্তু এখানে পেয়ে গেছি এক লেলা মজনুকে, যেখানে দেখতেই পাচ্ছ বাবন প্লাস মৌ প্লাস রানী। আমি বুঝতে পারলাম না যে একটা ফুল আর দুটো মালি, এটা কি রকম হয়ে গেল ব্যাপারটা। এরপর লোকেশ যাবে এখন অব্দি সব থেকে ঐতিহাসিক এক রাসবাড়িতে। এই রাজবাড়িতেই হতো এক সময় সব থেকে বড় রাস মেলা। তো আমি এখন যে জায়গাটি রয়েছি সেটা হচ্ছে হরিনামী রাসবাড়ি, আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি রাসবাড়ি ঠিক উঠোনে। আর 16টা পিলার যুক্ত এই রাসবাড়ি, মাঝখানে রয়েছে শ্রীকৃষ্ণ এবং রাধার যে মূল যে বিগ্রহ বা যে মন্দির সেটি রয়েছে একদম ঠিক সামনে। আর রাস মন্দিরের এক পুরোহিত রয়েছেন, ওনার সাথে কথা বলবো এবং জানবো এই মন্দির সম্পর্কে। আজ থেকে প্রায় 200-250 বছর আগে ইংরেজ পিরিয়ডে এখানকার যে জমিদার ছিল, তৎকালীন জমিদার হচ্ছে চৌধুরী বাবুরা, তাদের রাজত্বকালে ইনি এখানে আসেন বাংলাদেশ থেকে নুনের কারবারির জন্য। তৎকালীন নুন কারবার করতে করতে রাজরাজাদের সঙ্গে ভালো রকম পরিচয় হয় এবং নানা রকম অর্থনৈতিক থেকে সচ্ছল হয়ে পড়ে মিস্টার নবীনচন্দ্র ঘোষ মহাশয়। তারপরে এখানে তিনি এই রাধাকৃষ্ণ মন্দির স্থাপন করেন, ওখানে দুর্গা বাড়ি আসে। এই যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে হরিনামী রাসবাড়ির দুর্গা দালান। দুর্গা দালানের অবস্থা খুব একটা ভালো নেই। আজ সামনে দেখতে পাচ্ছ আমফান ঝড়ে এটি কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বর্তমানে এখন এই অবস্থায় রয়েছে। চলো তাহলে সামনের থেকে দেখা যাক। আর এটার ভেতরটা অনেকটাই কিন্তু ভেঙে গিয়েছে, উপরে যে ছাদের অংশ সেটিও কিন্তু এখন বর্তমানে নেই, সেটি অনেকটাই ভেঙে গিয়েছে। এই দুর্গা দালানে মোট 12টি স্তম্ভ রয়েছে এই রকম দেখতে পাচ্ছ। এই দুর্গা দালানে অতীতে পূজা হতো মা দুর্গার, আর মা দুর্গার প্রতিমা এই যে দেখতে পাচ্ছ একদম মধ্যখানে এই দুর্গা দালানে রয়েছে। বেদিটি এখনো পর্যন্ত রয়েছে সেইভাবেই, কিন্তু এখন বর্তমানে সেই পুজো আর হয় না। তবে এখানেই অতীতে এক সময় ধুমধাম করে পুজো হতো মা দুর্গার। বর্তমানে দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গার এই দুর্গা দালান
দালান বা এই রাসবাড়ির কিছু কিছু জায়গায় এখনো মানুষ কিন্তু বাস করেন, তাদেরই হয়তো বংশধররা এই স্থানে বাস করেন। 1752 সালে শ্রী রামচন্দ্র ঘোষ এই হরিনামে গ্রামের কিছু অংশ কিনে নেন এবং তার পুত্র হরমোহন ঘোষ এই অঞ্চলে এই দুর্গা মণ্ডপ সহ বসতবাড়ি নির্মাণ করেন এবং তার পুত্র নবীনচন্দ্র ঘোষ 16টি স্তম্ভ সহ নাট মন্দির তৈরি করেন এবং এক সময় এখানেই হতো সবচেয়ে বড় রাস এবং দূর দূরান্ত থেকে মানুষজন আসতেন সেই রাস উপভোগ করতে এবং নানান অনুষ্ঠানের মাধ্যমে ভরে উঠতো এই হরিনামী গ্রাম। দিনের কালে আস্তে আস্তে বিলুপ্ত হয়, ইতিহাসের নিয়ম হচ্ছে জন্মালে মরিত হইবে। হয়তো এই রাজবাড়িটা তোমরা লাস্ট বারের জন্য দেখতে পাবে, কারণ অলরেডি এই রাজবাড়িটা কিছুদিন আগেই এক প্রমোটারের হাতে তুলে দেওয়া হয়। হরিনামী গ্রাম থেকে লোকে সরাসরি চলে যায় নদিয়া ডিস্ট্রিক্টের বেতাই গ্রামে। বেতাইয়ের একদম হন্টেড হসপিটালের সামনে কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে বাংলাদেশ মাত্র 10 মিনিট দূরে, আর এই ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কাছে রয়েছে এই হন্টেড হসপিটাল। এই হসপিটাল বন্ধ হয়ে যাওয়ার পেছনে কি ঘটনা ঘটেছিল, এটার রহস্য কি, সমস্ত কিছুই জানবো আর আমরা ভেতরে যাব, এক্সপ্লোর করবো পুরোটা। তাহলে চলো। বেতাইয়ের এই হসপিটালে 3টে ফ্লোর আছে, আর 3 নম্বর ফ্লোরটাই বলা হয় নাকি হন্টেড। তো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে হসপিটাল একদম ফ্রন্ট গেট, লতাগুলোতে পুরো জড়িয়ে রয়েছে হসপিটালটা পুরোটা। এই গেটটা কিন্তু এখনো সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমরা দেখব যে যদি আরো কোনো রাস্তা রয়েছে কিনা এর ভেতরে যাওয়ার। এটা কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে আর ভেতরের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কি রকম অবস্থাতে রয়েছে। আমরা চারিপাশটা ঘুরে দেখবো যে কোথায় এর ভেতরে যাওয়ার রাস্তা রয়েছে। চারিদিকটা কিন্তু ভাঙা রয়েছে, পুরো জানলার যে কাঁচগুলো সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ভাঙা রয়েছে। এই দিকটা একদম হসপিটালের ব্যাক সাইড, তো এই সাইডে তো পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে আর এই সাইডে তেমন আমরা ভেতরে ঢোকার রাস্তা পাচ্ছি না। তো অবশেষে চারিপাশটা ঘোরার পর কিন্তু একটা গেট আমরা পেয়েছি। এটাও কিন্তু গেটের সম্মুখে যেটা দেখতে পাচ্ছ জঙ্গল রয়েছে। তো আমি একটা জাস্ট ডান্ডা নিয়ে নেবো ভেতরে যাওয়ার জন্য, কারণ জানি না ভেতরের অবস্থা কি রকম। এই গেটটা কিন্তু খোলা রয়েছে, এই গ্রিলটাও খোলা রয়েছে আর এটা হচ্ছে হসপিটালের ভেতরের দিকটা। তো এইবার আমি তোমাদের বলি এই হসপিটাল সম্পর্কে। র্যামেল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে এই হসপিটালটা তৈরি করা হয় এক সময়। সেই সময় সবচেয়ে ভালো এই অঞ্চলের চিকিৎসা হতো কিন্তু এই হাসপাতালে। বড় বড় ডাক্তাররা এখানে আসতেন এবং এই যে গ্রাম বা চারিপাশে যেসব জায়গা রয়েছে সেই সব জায়গার মানুষদের কিন্তু এখানে দারুণ একটা খুব ভালোভাবে চিকিৎসা হতো। কিন্তু বাংলায় ঘটে যাওয়া একটি চিট ফান্ডের কারণে এই হসপিটাল বন্ধ হয়ে যায়। এখানে কিন্তু হুইল চেয়ার, বেড সমস্তগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে বাকি দিকটা। একটা কি পড়ে রয়েছে, মনে হচ্ছে কাউকে বেঁধে একদম ফেলে দিয়েছে। এখনো কিন্তু স্লাইনটা দেখতে পাচ্ছ পড়ে রয়েছে আর তার সাথে কিন্তু এখানে মদের বোতলও কিন্তু পড়ে রয়েছে। কম্বিনেশনটা বেশ ভালো। সেই সময় চিট ফান্ডে ঘটে যাওয়া ঘটনার সাথে এই হসপিটালে কিছু ডাক্তার, নার্স এবং এই হসপিটালে আরো বিশেষ কিছু কর্মচারী ছিলেন যাদের এই চিট ফান্ডের সাথে সংযোগ ঘটে গিয়েছিল এবং সেই সংযোগ ঘটে যাওয়ার ফলে টাকা ফেরত দিতে হবে এই যে দুশ্চিন্তায় তারা কিন্তু এক এক করে এই হসপিটালে করেন। কেউ হসপিটালে বিষ খেয়ে মারা যান, কেউ হয়তো গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন, আবার শোনা যায় কেউ নাকি এই হসপিটালের ছাদ থেকে নিচে ঝাঁপ দিয়েছিলেন। এখনো কিন্তু আমরা গ্রাউন্ড ফ্লোরে রয়েছি আর গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে বেশ অন্ধকার একটা রুম। লাইটটা আমাদের দেখতে হবে। এখানে হয়তো কোনো অপারেশনের মেশিন বা কিছু ছিল। এখানে দেখতে পাচ্ছ একটা হুইল চেয়ার পড়ে রয়েছে। এটা দেখে ফার্স্টে আমি ভয় পেয়ে গেছিলাম যে এখানে ভাই এমন পজিশনে রাখা রয়েছে সেই হিন্দি সিনেমাগুলোর যেমন রাখা থাকে। এদিকটা গ্রাউন্ড ফ্লোরে একদম শেষের দিকটা। আর এই হচ্ছে আরেকটা রুম, এখানে পুরো বাদুড়ে ভর্তি রয়েছে। দেখতে পাচ্ছ এখানে পুরো কিন্তু বাদুড়ে ভর্তি রয়েছে। এটা দেখতে পাচ্ছ এটা আই থিঙ্ক ক্লিপ ছিল, আই থিঙ্ক একদম উপরতলা পর্যন্ত যাচ্ছে। এই যে সিঁড়ি তোমরা দেখতে পাচ্ছ এটা ধরেই আমরা কিন্তু যাব ফার্স্ট ফ্লোরে। তারপর থেকেই বলতে গেলে এই হসপিটাল প্রায় বন্ধ করে দেওয়া হয় জনসাধারণের জন্য। তারপরেই এক এক ঘটনা ঘটতে থাকে এখানে। কোনো সময় নানা আওয়াজ শোনা যায়, কোনো সময় মানুষ লক্ষ্য করেছেন কেউ হয়তো হাঁটা চলা করছে এই হসপিটালের মধ্যে, আবার কোনো সময় কেউ ডাকার আওয়াজ শোনা পাওয়া যায়। এমনটাই আমরা মানুষদের সাথে কথা বলে জানতে পারলাম। আর সব থেকে বড় কথা যে প্রত্যেকটা হসপিটালের কিন্তু বাইরে কিন্তু মর্গ হয়, কিন্তু এই হসপিটালে আমরা যেটুকু গ্রামবাসীদের কাছে শুনলাম যে এটার মর্গ কিন্তু এই হসপিটালের ভেতরেই ছিল। তো আমরা সেটাকে খুঁজে বার করার চেষ্টা করব যে সেটি কোথায় রয়েছে। উপরে যাওয়ার রাস্তার মধ্যে কিন্তু এই বেডটা দিয়ে দেওয়া হয়েছে। তো এই বেডটা ক্রস করে আমাদেরকে কিন্তু হালকা করে উপরে যেতে হবে। আমি পাতলা বলে চলে যাচ্ছি, বাট ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। আর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে যেটা আমাদের প্রথমে চোখে পড়েছে স্পেশাল ওয়ার্ড ফিমেল। এখন গেট লাগা রয়েছে, এই গেটটা খুলবো। কি
কি রকম একটা ভয়ানক ভয়ানক ব্যাপার রয়েছে। সমস্তগুলো কিন্তু পুরো ভাঙা অবস্থায় রয়েছে, দেখতে পাচ্ছ। আলমারি খোলা রয়েছে, সমস্ত ফাইল কিন্তু চারদিকে একদম ফেলা অবস্থায় রয়েছে। এদিকে দেখো কম্পিউটার থেকে শুরু করে সমস্তগুলো কিন্তু এখানে একদম খারাপ অবস্থা রয়েছে। তারপরে এখানে হয়তো কোনো একটা মেশিন ছিল, যেটা আমি নাম জানি না, এটাও কিন্তু একদম খারাপ অবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ। এটা দেখে মনে হচ্ছে কোনো ছোট বাচ্চা রাখা হতো এখানে, বা সদ্য এত জন্ম শিশু হয়তো রাখা যেত এখানে। ছোট একটা বেড করা রয়েছে, এটা হচ্ছে ওটি, দেখতে পাচ্ছ ওটি, আই থিঙ্ক 2 লেখা রয়েছে, মানে হয়তো ওটি সেকেন্ড রুম হতে পারে। এই হসপিটালে কিন্তু আইসিইউর জন্য টোটাল কিন্তু 15টা বেড ছিল এবং জেনারেলের কাছাকাছি 60টা বেড ছিল এখানে। আই থিঙ্ক ইটস এ স্ট্রেচার, এটা স্ট্রেচার দেখতে পাচ্ছ। এটা করে কিন্তু রোগী বা মানুষ যেগুলো আনা হতো এই রকম অবস্থায় কিন্তু পড়ে রয়েছে, ঠিক এই রকম অবস্থায়। এই দিকটা দেখো, এই দিকটা দেখে তো আরো একটা ভয় ভয় ব্যাপার আছে। এখানে হয়তো অপারেশন করা হতো, মেশিনগুলো এখনো কিন্তু সেই রকমই রয়েছে। মানে কি ভয়ঙ্করই না জিনিস ঘটেছিল এখানে, যে মানুষ এই সমস্ত সামগ্রী ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। দেখো এখানে তুলা থেকে শুরু করে সমস্ত কিছু পড়ে রয়েছে, ব্যান্ডেজ অ্যান্ড পাইপস, নার্সদের ড্রেস, এখনো কিন্তু ব্যান্ডেজগুলো রয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো যে অপারেশনে কাজে লাগতো যে জিনিস সামগ্রীগুলো, সেগুলো কিন্তু এখনো দেখতে পাচ্ছ রয়েছে। সালটা এখানে লেখা রয়েছে জুন 2012, দেখতে পাচ্ছ। এটা কিন্তু এখনো ইনজেক্ট করা হয়নি, এখনো কিন্তু এটা ফুল রয়েছে, একদম ভর্তি অবস্থাতে রয়েছে। আর এটা হচ্ছে রাইট সাইডটা, এটা কিন্তু জেনারেল ওয়ার্ড ফিমেলদের। আর ভেতরে ঢুকবো আমরা, বাপরে ভেতরে অবস্থা দেখো, চারদিকে বেড পড়ে রয়েছে, একদম পুরো ভয়ানক দৃশ্য। ভেতরে ঢুকেই তো একটা গা ছমছম ব্যাপার তো আছেই, সেটা নিয়ে আর কি বলবো। মানে আমার ভেতরটা এখনো মনে হচ্ছে সেই হট করে কিছু একটা সামনে চলে আসবে আর ধরে নেবে একদম। যে জানলার কাপড়গুলো সেগুলো কিন্তু একদম ছেঁড়া অবস্থায় রয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডের জানালা, এখান থেকে দেখতে পাচ্ছ সামনে একটি রুম রয়েছে। এই রুমটা প্রায় আজ থেকে 2-3 মাস আগে কিন্তু আগুন লেগে যায়। যে আগুনটা কিভাবে লাগে সেটার সন্ধান কিন্তু কেউ খুঁজে পায়নি। তো এখন যাব সেকেন্ড ফ্লোরে, চারিদিকে কিন্তু ভাঙা অবস্থা রয়েছে। এই ভাঙা অবস্থার পেছনে কিন্তু আরেকটা কারণ রয়েছে, যেটি হচ্ছে এই চিট ফান্ডে এই হসপিটালের কিছু ডাক্তার, নার্স এবং কর্মচারীদের, তারা এই চিট ফান্ডের সঙ্গে যুক্ত। তারপর কিন্তু এই আশেপাশের মানুষ বা কিছু মানুষ এই হসপিটালে ভাঙচুর চালায়। আর সেকেন্ড ফ্লোরে দেখতে পাচ্ছ চারিদিকে কাঁচের টুকরো পড়ে রয়েছে। আর ভেতরে দেখো তোমরা, জাস্ট ভেতরে দেখো, জাস্ট হলিউডের বা বলিউডের যে ভয়ানক ভূতের সিনেমাগুলো দেখা হয়, জাস্ট ডিট্টো সেই রকম। চারিদিকে কিন্তু বেড রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ এই রকম একটা অবস্থায় রয়েছে। আর এখানে হয়তো রিসেপশনিস্ট বসতো, এখানেই হয়তো মানুষরা এসে খোঁজ নিতেন তাদের পরিবারের মানুষদের। আর এই হচ্ছে বেড, দেখতে পাচ্ছ চারিদিকটা এই অবস্থাতে রয়েছে, দেখতে পাচ্ছ। উপরটা কিন্তু ভাঙা থাকলেও নিচের অবস্থাটা তোমরা দেখো, জাস্ট নিচের অবস্থাটা। আর এটাই হচ্ছে সেই বেড, দেখতে পাচ্ছ। এটা কি এখনো ওয়ার্ক করে দেখবো, দেখো দেখো ওটা কিন্তু এখনো নামছে, ঠিক আছে, মানে এটা ওয়ার্ক করছে এখনো, কিন্তু একদম দারুণ অবস্থাতে রয়েছে। এটা কি? আচ্ছা, এটা বাথরুম গাইস। এটা আর আলাদা করে তোমাদের কি দেখাবো, তবে তোমাদের যেটা এখন দেখাবো সেটা হচ্ছে এটা তো তোমরা সবাই জানো। আর যারা জানো না তাদের বলি, এটা হলো একটা ইএমএফ মিটার, যেটা আমি আর লোকেশ লাস্ট টাইমে নিয়ে গেছিলাম কিছু হন্টেড বিল্ডিং। এবার দেখো একদম রেড পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে যখনই আমি এই ফোনটা ধারে নিয়ে আসছি। ইএমএফ মিটারটা যখনই রেড ইন্ডিকেট করবে, আশেপাশে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস না থাকার সত্ত্বেও, তার মানে বুঝবে কিছু একটা নেগেটিভ এনার্জি আছে। তো ফোনটা আমি এখন দূরে রাখবো যাতে এই সিগন্যালটাকে ক্যাচ না করতে পারে, এবং এইটা নিয়ে আমি বাকি 4-5টা দেখবো যে এখানে কিছু রয়েছে কি। তো দেখতে পাচ্ছ এখনো সবুজ আছে, মানে এখনো সেরকম কিছু ধরা পড়েনি এখানে। জাস্ট আমি এখানে রেখে দিলাম, দেখবো যে এখানে ধরা পড়ছে কি না। এখনো কিন্তু ওই রকম অবস্থাতেই রয়েছে, তেমন কিছু ধরা পড়েনি। চলো এবার বাকি এই রুমটা 4-5টা একবার দেখবো যদি কিছু ধরা পড়ে কি না। এখনো কিন্তু সবুজ রয়েছে। তো এখানে তো আমরা তেমন কিছু পেলাম না, বাকি রুমগুলোতে যাবো এবং এটাও দেখবো যে আদৌ কিছু রয়েছে কি নেই। এখন আমরা যাচ্ছি 3rd ফ্লোরে। এটাই হচ্ছে এই হসপিটালের লাস্ট ফ্লোর, তারপরে রয়েছে টেরিস। আর এটাই হচ্ছে এই হসপিটালের মিডিল এরিয়া। একটা ছোট হয়তো গার্ডেনের মতন ছিল, একদম উপরে এসে গেছি। এখানেই সবার প্রথমে দেখতে পাচ্ছ ছবি এঁকেছে মা কালী বা হয়তো মা দুর্গা। চলে এলাম আমরা সেকেন্ড রুমে। আর সেকেন্ড রুমে এসেই পরে আমরা দেখতে পাচ্ছি এই রুমটার চারিপাশেই কিন্তু একটা জ্বালার চিহ্ন রয়েছে, মানে আগুন লাগার একটা চিহ্ন দেখতে পাচ্ছ দেওয়ালে, প্রত্যেকটা কোণে কোণে কিন্তু রয়েছে। ভেতরে যাওয়ার উপায় নেই, সামনেই কিন্তু বেড দেওয়া রয়েছে। এটাও কিন্তু
আগুন জ্বালার একটা চিহ্ন রয়েছে। আগুন লাগার পর যে ভস্মগুলো হয় বা যে ছাইগুলো আছে সেগুলো কিন্তু এখনো এখানে পড়ে রয়েছে। এরপর যাবো আমরা থার্ড রুমে। ভেতরটা দেখো তোমরা, জাস্ট ভেতরটা দেখো। আমি জাস্ট উপরে প্রথমে দেখাতে বলবো, উপরটা দেখো এইরকম রয়েছে আর নিচে দেখো বেড রয়েছে। কি রুম সেটা কিন্তু কোথাও লেখা নেই, সুতরাং তোমাদের আমি বলতে পারবো না এটা কি রুম। তবে ভেতরটা দেখো, এখানে কিন্তু এক বেডের উপর একটা ছুরি রয়েছে। এছাড়াও এখানে কিছু ঠাকুরের ছবি রয়েছে, দেখতেই পাচ্ছ, মা কালীর ছবি, সরস্বতীর ছবি, গণেশ লক্ষ্মীর ছবি। এইখানে দেখো গাইস নেল পলিশ কিন্তু রাখা রয়েছে। এখনো আমি জানি না এটা কে ইউজ করে, মানে এখানে যে পেশেন্ট ছিল তার সমগ্র সামগ্রী কিন্তু এই জায়গায় রয়েছে। আর এইটা দেখো, একটু বেরোই কারণ আমি না নিতে পারছি নিঃশ্বাস নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে। দেখো এখানে কিন্তু লোকনাথ আর মা কালীর কিন্তু এই জানলার পাশেই কিন্তু রয়েছে। তাহলে কি এই হসপিটালের এটাই হচ্ছে সেই ভয়ানক জায়গা? আমি জানি না, হতেও পারে। এখানে একটা বাচ্চার ছবিও রয়েছে যেটি কিন্তু স্মাইল অবস্থায় রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ। বেড পড়ে রয়েছে, এখানে দেখো একটা জামা পড়ে রয়েছে, তখনকার দিনের জামা। এই ইএমএফ মিটারটা এখানে স্টার্ট করব, দেখবো যে এখানে আদৌ কিছু আছে কি নেই। কারণ এখানে এসে আমার একটা অদ্ভুত ফিলিং হচ্ছে, মনে হচ্ছে না কিছু একটা রয়েছে। কারণ পুরো হসপিটালের মধ্যে এই জায়গাটাই ঠাকুরের সমস্ত ছবি এই রুমের মধ্যেই রয়েছে। ইএমএফ মিটারটা অন করব, দেখতে পাচ্ছ অন করলাম। প্রথমে যে রুমটাই কিন্তু চাকু দিয়ে ঢোকানো রয়েছে সেই রুমটা দেখব। এই রুমটার ভেতরে হালকা ঢোকালাম, এখনো পর্যন্ত কিছু হয়নি। এই যে বেডে চাকু মারা রয়েছে, তো দেখো এখানে আমরা তেমন কিছু পাচ্ছি না। এইটা দেখো গাইস এটা দেখো, এই নেল পালিশটার কাছে ব্লিং দেখতে পাচ্ছ তোমরা? দেখো এখন কিন্তু বন্ধ হয়ে গেল, হঠাৎ কিন্তু বন্ধ হয়ে গেল। আমি ঠিক জানতাম যে এই জায়গায় কিছু একটা রয়েছে। দেখো আমার ফোন কিন্তু পকেটে রয়েছে অনেকটা দূরে, আশেপাশে কোনো যন্ত্রপাতি নেই, কিন্তু আমি যখনই এটা সামনে নিয়ে গিয়েছিলাম এটা কিন্তু ব্লিঙ্ক হয়েছিল, এখন কিন্তু নেই। আমি জানি না কেন এটা হলো, বাট এখন নেই। এই চাকুটার কাছে আমি যখনই রাখছি দেখো এটা হালকা ব্লিঙ্ক করছে। আমি একবার এদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখো এখনো ব্লিঙ্ক হচ্ছে, এই নেল পালিশটার কাছেই কিন্তু ব্লিঙ্ক হচ্ছে। হতে পারে এটা কোনো প্রবলেম হতে পারে মেশিনে, বাট অফ করে আবার অন করছি। আমি ছেড়ে দিই যদি হাতটা, দেখো 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 এখনো কিন্তু রেড, পুরো রেড চলে গেছে, দেখতে পাচ্ছ তোমরা? কিন্তু পুরো রেড চলে গেছে। দেখো 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 এই নেল পালিশটার কাছেই কিন্তু পুরো রেড চলে গিয়েছে, দেখতে পাচ্ছ? মানে আমি বুঝতে পারছি না আমি কি করব। তোমরা দেখতেই পেলে এটা কিন্তু পুরো রেড হয়ে গেছিল। কি বলবো, মানে খুশিও হচ্ছে ভয়ও লাগছে। খুশি এই কারণে হচ্ছে যে এখানে কিছু একটা রয়েছে, সেটা প্রমাণ হয়েছে, এই মেশিন প্রমাণ করেছে সেটা। আর দুঃখ মানে একটা ভয় লাগছে এই কারণে, যদি সত্যি সত্যি বেরিয়ে আসে ভাই, 4 তলার থেকে পালাতেও পারবো না, মানে উপায় নেই কিছু।